সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিচার চলাকালে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এনসিপি। সংস্কার, সংলাপ, ঐক্য ও নির্বাচন, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন আমাদের সঙ্গে। আমি শুরুতে জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। আজকে বা গতকাল থেকে আসলে বেশ একটি বিতর্ক রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত হয়নি, তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন। সে বিষয় নিয়ে আসলে রাজনীতিতে নানান বিতর্ক চলছে। আসলে কি বলবেন? মানে আপনি একটি দলের ভাইস চেয়ারম্যান। আপনাকে ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে, ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী এই সরকার ছাত্রদের সরকার, শিক্ষার্থীদের সরকার। এটা মানে 2-3 মাস আগে তিনি এটা বলেছিলেন। ছাত্র জনতার সরকার বলেও তিনি বলেন নাই, ছাত্রদের সরকার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বলেছিলেন তখন এই কথাটার গুরুত্ব অবশ্যই আছে। ছাত্ররা আবার নতুন পার্টি খুলছে, সেটাও ডক্টর ইউনূস সাহেবের ইচ্ছার বহিঃপ্রকাশ কিনা আমি জানি না। পার্টি খোলার আগে তিনি বলেছিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্যে একটা দল তারা করতেই পারে। তারপরে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল, সর্বোচ্চ বয়স 26 বছর, তার সভাপতি। এর আগে এই ধরনের শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দল করেনি, তারা ছাত্র সংগঠন করেছেন। 52 ভাষা আন্দোলনের পরে তারা ছাত্র সংগঠন বানিয়েছেন। 71 মুক্তিযুদ্ধের পরে নানান পর্যায়ে এসে, যেমন জাতীয়তাবাদী ছাত্র দল 79-এ গঠিত হয়েছে। তো ছাত্রদের দাবি এবং তারপরে যে প্রসঙ্গটি থাকে সেটা গণতান্ত্রিক প্রসঙ্গ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রসঙ্গ থাকে। কিন্তু ছাত্র সংগঠনগুলো মূল বিষয় হচ্ছে ছাত্রদের বিষয়। এবং এই ছাত্রদের আমরা যদি অতীতকে দেখি তাহলে তাদের ছাত্র সংসদের নেতৃত্বে, যেমন ডাকসু, ইকসু, রাকসু, 90 যে গণঅভ্যুত্থান, ছাত্ররাজ এই ছাত্র সংগঠন নির্বাচিত নেতৃত্ব এবং ছাত্রদল, ইউনিয়ন অথবা শিবির অথবা অন্যান্য ছাত্র সংগঠন যারা ছিল তারা কখনো জোটবদ্ধ হয়েছে, কখনো বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছে। 24-এর গণঅভ্যুত্থানটা প্রতিটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের সঙ্গে মার্চ করছে। হল পর্যায়ের নেতৃত্ব বেরিয়ে এসে তার মানে বড় অংশটাই ছাত্রলীগের। আবার কখনো কখনো শিবির দাবি করেছে যে তারা বাঁচার জন্যে, সংগ্রাম করার জন্যে তারা ছাত্র লীগের মধ্যে গুপ্তভাবে ছিলেন। তা আমার কখনো কখনো মনে হয়েছে এই গুপ্ত অবস্থাটা কি যখন সাধারণ ছাত্রদেরকে পিটিয়েছে ছাত্রলীগের নামে, তো গুপ্ত অবস্থায় কি তারা পিটিয়েছে, ধর্ষণ করেছে, সাধারণ ছাত্রীদের নির্যাতন করেছে, তখন কি গুপ্ত অবস্থায় করেছে? এরকম নানান প্রশ্ন আছে। কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে 24-এর অভ্যুত্থানের পরে সরকার যে গঠন হয়েছে এটা ছাত্রদের পছন্দ অনুযায়ী হয়েছে। এমনকি এই সরকারের পর্যায়ে যারা আছেন 3 থেকে 4 জন আছে ছাত্র প্রতিনিধি আছে। আপনাদেরও তো পছন্দ ছিল নিশ্চয়ই, বিএনপি বা সমর্থন তো ছিল এই সরকার গঠন। এটা অবশ্যই ছাত্রদের সংগঠনে যারা উদ্যোগী ছিল ভূমিকা, সেখানে তো আমাদের ছাত্র সংগঠন ছিল। আমাদের মৃতের সংখ্যা তো 500, তো শহীদের সংখ্যা তো আমাদের গণঅভ্যুত্থানে সব থেকে আমাদের সংখ্যায় আমরা উল্লেখ করেছি। অন্য কেউ তাদের সংগঠনে কতজন হয়েছে আমরা একেবারে নাম, পিতার নাম, এলাকা সব উল্লেখ করেছে, অন্যরা কেউ করে নাই। সেই কারণে এই ছাত্র সংগঠন সেখানে ছিল, এদেরও পছন্দ। এই যে সরকার ছাত্রদেরই পছন্দ। তো পছন্দ হওয়ার পর এই সরকার গঠন হয়ে যাওয়ার বোধহয় 7 মাসে চলছে কি 8 মাসে পড়বে, এমন একটা পরিস্থিতি আছে।
ছাত্রদের সরকার ছাত্রদের দাবি পূরণ করে নাই। এখন ছাত্রদের ভিতর থেকে আমরা দেখছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা তো বলার আগে ভাবনা চিন্তা করার মুহূর্তে নিষিদ্ধ হওয়ার কথা। কিন্তু ডক্টর ইউনূস বলছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই, অর্থাৎ আওয়ামী লীগ জিন্দা আছে। তো এর দায় আবার অন্যভাবে অন্য দলের উপর চাপানোর চিন্তা করছে। আমাদের স্পষ্ট করে আজকে আমাদের পার্টি প্রধান জনাব তারেক রহমান বলেছে এদের বিচারের পরে এদেরকে অংশগ্রহণের প্রশ্ন উঠতে পারে। যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা নির্বিচারের মানে যা খুশি তাই করেছে, সেটা আওয়ামী লীগ, হাসিনা মন্ত্রী পরিষদ, এমপি, তাদের দলের লোকজন, তাদের বিচার না হতে কোনো কারণ নাই। কিন্তু এখন তো ছাত্ররা বলছে যে তাদের নিষিদ্ধ চায়, এনসিপি আজকে সংবাদ সম্মেলনে বলেছে। এটা তো ওয়েল অ্যান্ড গুড, তারা যদি বলে তাদের মনোনীত প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, তারা তো সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত নিব না আমি, আবার এটা আরেকজনের দায় অন্যদিকে চাপাবো, এগুলো আমার মনে হয় রাজনীতিতে সততা থাকে না। এই যে কেন ছাত্ররা আবার মিছিল করবে, কেন আবার মাঝরাত্রে ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটিতে রাস্তায় নামবে, এটা তো ঠিক না। গণহত্যার বিচার হচ্ছে, তারাও তো চায়, এটা তো নিশ্চিত করতে হবে। বিচারের নামে সময় ক্ষেপণ করব, এটা কি বিচার? বিশেষ আদালত গঠনের প্রশ্ন জরুরি ভিত্তিতে অনেক কিছু হতে পারে, এটা আইনে একেবারে ন্যায়। আইনজীবীরা যারা সিনিয়র আইনজীবী আছে তারা তো ভূমিকা রাখতে পারে। এই কোর্ট আদালত ৬০ লক্ষ আসামি যারা আন্দোলন করেছে হাসিনার বিরুদ্ধে, তাদের মামলা যায়নি। ১ মাসে যারা আন্দোলন করছে তাদের মামলা চলে গেছে। ৬০ লক্ষ আসামি এখনো দেশে বিদ্যমান, ২.৫ লক্ষ মামলা আছে এখনো দেশে বিদ্যমান। তো তারা যখন এই মামলা প্রত্যাহারে কুণ্ঠিত, লজ্জিত, তখন বুঝতে হয় যে গণতান্ত্রিক আন্দোলন শুধু কয়েকটা ছেলেই করেছে বা কয়েকটা গোষ্ঠী করেছে, অন্যরা কেউ করে নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যত দ্রুত সম্ভব সরকারকে সিদ্ধান্ত নিয়ে যে তারা আওয়ামী লীগ সম্বন্ধে কি মনে করে ব্যাখ্যা দেওয়া, ছাত্রদের দাবি সম্বন্ধে তাদের সিদ্ধান্ত কি। যদি এটি না হয়, যেমন নির্বাচন সম্বন্ধে সরকার কিছু বলতে পারেনি, খালি ডিসেম্বরের মধ্যে হবে, রাজনৈতিক দল বিএনপি সহ সকলেই রোডম্যাপ চাইছে, কিন্তু সেটি দিতেও তারা অপারগ, এখনো দেয় নাই। যত দ্রুত আওয়ামী লীগ সম্বন্ধে, নির্বাচন সম্বন্ধে ধারাবাহিক একটা সিদ্ধান্ত আসে, আমার মনে হয় যে উত্তেজনা বা কি বলবো আন্দোলনের যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এটা নিরসন করা সম্ভব। আদারওয়াইজ এটা সংকটের দিকে এগোতে পারে। আপনারাও কি নিষিদ্ধ চান কিনা, বা বিচারের আগে? আমাদের তো আজকে আপনি যেটা এখনই উল্লেখ করলেন জনাব তারেক রহমান, যে দোষরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেছেন, পুনর্বাসনের স্পষ্ট করে বলেছেন বিচারের পরে এই কথা ভাবা যাবে। যারা গণহত্যাকারী, তো গণহত্যাকারী তো রাজনৈতিক দলরা বিচার করতে পারে না, সরকারকেই করতে হবে। সরকার বলছে এভাবে সিদ্ধান্ত হয় নাই, নিষিদ্ধ করব কি করব না। তাহলে পরে ডক্টর ইউনূসের সাহেব আবার তার বাসার আশেপাশে সব নিষিদ্ধ করছে, অবস্থান ধর্মঘট মিছিল করা যাবে না। তো এখন তাহলে কি হবে? প্রশ্নটা ডক্টর ইউনূস এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। প্রেস নোটে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত হয় নাই, এটা তো শোনার জন্য এই ছাত্ররা প্রস্তুত না। সেই জন্য আমি মনে করি যারা গণহত্যাকারী তাদের বিচারের আগে নেম অফ আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন, রাজনীতির কোনো সুযোগ নাই। হত্যাকারী তো, লুটেরা তো, বাংলাদেশ ধ্বংসকারী তো, তাহলে পরে তারা কেন সুযোগ পাবে? তারা স্টিল না, এখনো পর্যন্ত অনেক কথাই শেখ হাসিনা বিভিন্ন সময় বলছেন ইন্ডিয়ায় বসে, কিন্তু এই কথা বলে নাই যে তিনি অপরাধ করছে। তাহলে একটাই কথা, আমি কি করেছি, মানে আরে বাবা এটা অবলা নারী, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। শত শত হাজার হাজার নিখোঁজ আছে, গুম আছে, হত্যাকাণ্ড আছে। এখনো আমাদের বহু শিক্ষার্থী এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে, আর যারা হাসপাতালে আছে তাদের সুচিকিৎসা আমরা দিতে পারছি না।
অথচ উনি বর্ডারের ওপারে গিয়ে বলছেন আমি কি করেছি, আমি তো কিছু করি নাই, আমার কিসের দোষ। সেই কারণে আমার কাছে মনে হয়েছে সরকারের সিদ্ধান্তটা খুব জরুরি। জি, আমি আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তবে একটি বিরতি থেকে ফিরে এসে আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আছেন শামসুজ্জামান দুধু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমরা শুরুতে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে এখন রাজনীতিতে নানান কথা হচ্ছে। এনসিপি আজকে সংবাদ সম্মেলন করে বলেছে যে আওয়ামী লীগ বিচারের আগে নিষিদ্ধ চায়, এবং তারেক রহমান বলেছেন পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না। আপনার আসলে মন্তব্য কি? না না, আসলে এইসব বিষয় তো এখন কোনো, এগুলো তো কোনো এজেন্ডা না, এগুলো তো আমরা সবাই জানি কি হবে না হবে। এই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কেন এটার মধ্যে ঘি ঢেলে দিলেন, তাই না? আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যারা পলাতক তাদেরকে ফিরে আনতে হবে, সেই বিচারগুলো আমরা শুরু করি, সেটাও তো শুরু করতে পারিনি। তো সেদিকে মনোযোগী হন। এখন আওয়ামী লীগ নিয়ে এত বেশি আলোচনার মানেটা কি? আমার কাছে তো মনে হয় যে এখানে সামথিং। প্রধান উপদেষ্টা বলেছেন একটি গণমাধ্যমকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। না না, ঠিক আছে, আমি বলছি যে হয় না, এটা উনি এর আগেও কয়েকবার বলে, এত বলার দরকারটাকে, এটা বলে বলে তো আমাদেরকে আরও একটা মুখোমুখি অবস্থানে নিয়ে যেতে। আজকে মনে করলাম সারা বাংলাদেশে গাঁজা ইস্যু নিয়ে সবাই মিটিং করবে, তাই না? আমি তো সেই মধ্যেই ছিলাম। এর মধ্যে উনি বক্তব্যটা দিয়ে আবার ঢাকা ইউনিভার্সিটিকে উত্তপ্ত করে দিয়েছে, হ্যাঁ, এবং সেটা সারা দেশে এখন চলতেছে। আর আমাদের নতুন দল যেটা হয়েছে এনসিপি, তারাও একটা ইস্যু পেয়ে গেছে। আরে তারা তো এখন যে কোনো ইস্যু নিয়ে একটা উত্তপ্ত করতে চায় কেন? উনি বলেছেন ঠিক আছে, আপনি আপনার বক্তব্য দেন, আমরা আমাদের বক্তব্য দেব। হ্যাঁ, আমরা কি কেউ বিচারের বিরোধিতা করি? আমরা দলের অবস্থান কি? আমরাও বিচার চাই, এবং আওয়ামী লীগকে এখন কোনো স্পেস দেওয়া যাবে না। আপনি এখনো রক্তের দাগ শুকায় নাই। গত 15-17 বছরে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে, হাসিনা রেজিম যেটাকে বলা হচ্ছে ফ্যাসিস্ট সরকার, তাকে এখন আইনা 6-7 মাসের মাথায় জামাই আদরে আপনি আসেন ভাই, আপনারা ইলেকশন করেন, হ্যাঁ, আপনারা আওয়ামী লীগকে রিফর্ম করেন, রিফাইন আওয়ামী লীগ। এগুলো অদ্ভুত শব্দ। 111 এরকম রিফাইন বিএনপি, রিফাইন আওয়ামী লীগ করা। রেটসের কথা মনে আছে? হ্যাঁ, 111 এই রেটসকে দিয়ে আওয়ামী লীগ করতে চাইছিল, আর দুদুবাইদের এখানেও কয়েকজন ছিল, তারাও কিছু একটা করতে চাইছিল। দিন শেষে কি এগুলো হয়েছে? হয় নাই। অতীত অভিজ্ঞতা তো বলে যে এগুলো সম্ভব না। সুতরাং এখন যে অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, আসেন সবাই মিলিয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিয়ে যায়, এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তারা যেন শান্ত থাকে, স্বস্তিতে কাজ করতে পারে, এবং একটা নির্বাচনমুখী জাতিকে আমরা নিয়ে যাই। আমরা সবসময় তো বলছি, আপনি নির্বাচনের রোডম্যাপটা দিয়ে দেন, সারা জাতি জেগে উঠবে। এবং এই এনসিপি সহ আরও যারা রাজনৈতিক দল নতুন আসতে চায়, এই যে সেনাবাহিনী প্রাক্তনরা, তারও একটা রাজনৈতিক দল করেছে, আর পুরানো রাজনৈতিক দল বিএনপি সবাই তো আছেই মাঠে ময়দানে। তা এখন কথা হচ্ছে, আপনি যখন এটাকে ঘোলাতে থাকবেন, হ্যাঁ, এক একটা ইস্যু নিয়ে, হ্যাঁ, যেটা আমাদের তরুণ ভাইয়েরা নতুন রাজনীতিক দল করে মাঠে ময়দানে নামছে, তাদের মধ্যেও তো দেখি আমরা অস্থিরতা। কালকে দেখলাম বরিশালও একটা কি সমস্যা হয়েছে নিজেদের মধ্যে। তারপরে রাত বিরাত যখন তখন একটা সংবাদ সম্মেলন হয়, কিছুক্ষণ আগেও আর একটা সংবাদ সম্মেলন। তার মানে কি একটা উত্তপ্ত পরিস্থিতি কেন করতে চান? এটা তো ভয়াবহ। এখানে তো আমাদের সন্দেহ করছি, আপনারা কেন আবার এখানে সেনাবাহিনী প্রধান তাকে নিয়ে কে আবদুল্লাহ, হ্যাঁ, উনি আবার এই সমস্ত বক্তব্য দিচ্ছেন। ঠিক আছে, আপনার সাথে যদি আলোচনা হয়ে থাকে বিটুইন ইউ অ্যান্ড ওখানে আমরা জানি না আদৌ হয়েছে কিনা আলোচনা, সেগুলো ওখানে আবার পাবলিকলি নিয়ে আসছেন। তো এগুলো করতে গেলে তো আসলে জনগণে নানান শঙ্কা তৈরি হচ্ছে, এবং এই শঙ্কাটাকে কোনো একটা শক্তি কাজে লাগাবে যাতে নির্বাচনটা না হয়, বা আবার কোনো একটা তৃতীয় শক্তি এখানে আসার একটা পথ সুগম করে দিচ্ছেন খুব সুকৌশলে। অতীতেও এগুলো আমরা দেখেছি। দয়া করে আমরা বিপদগামী যেন না হয়। যে ঐক্যের কথা বলা হয়, ঐক্যমত কমিশনের সাথে ঐক্যমত তো হয়েই আছে, কেন আমরা খামোখা এটাকে বলি? উনি কালকেও বলছে যে কি রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্নে খুব সহযোগিতা করছে না। এটা ঠিক না। আমরা তো সকলেই সহযোগিতা করছি,
আপনি শুধু বলেন যে কোনটা করবেন কোনটা করবেন না। আমরাও তো আমাদের প্রস্তাবনা দিচ্ছি, বিএনপি রোববারে দেবে। হ্যাঁ, সেখানে আপনার সংস্কারের জন্য তো আমাদের এত দিচ্ছে। আমরা তো মূলত নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার এই বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছি। আর বাকিগুলো তো আপনারাও বলছেন যে আপনারা করে ফেলবেন। আমি গতকালকে সমকাল একটা রিপোর্ট দেখলাম, হ্যাঁ, জনপ্রশাসন, হ্যাঁ, আইনশৃঙ্খলা বাহিনী, দুদক, আরও কী বিচার বিভাগ, হ্যাঁ, মাননীয় প্রধান বিচারপতি, এত একটা যোগ্যতম প্রধান বিচারপতি অনেক বছর পরে আমরা পেয়েছি। আপনারা করে ফেলেন না কেন? সময় কেন আপনারা ধীর গতিতে চলতেছেন? এবং এটা করার মধ্য দিয়ে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেছে। এখন আবার গণপরিষদ নির্বাচন, রাজনীতিতে কোনো অনেকের সুর দেখেন কিনা? এখনো দেখছি না। তবে এটা দীর্ঘস্থায়ী করলে পরে এসব আলোচনা অনেকটা হয়ে যেতে পারে। কেউ বলবে স্থানীয় সরকারের আগে নির্বাচন চাই, কেউ বলবে গণপরিষদ চাই, কেউ বলবে সংসদ এবং গণপরিষদ একসাথে হইতে পারে, আবার কেউ কেউ বলবে গণভোট। এত কেন? এত ভিন্নতা কেন? এত ভিন্নতার তো কোনো প্রয়োজন কী হয়েছে দেশটার মধ্যে? আমরা সকলেই মিলে আজকে 17 বছর প্লাস 36 জুলাই মিলে যে আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করে এই পর্যায়ে আসছি, সেটাকে কেন আপনি বিফলে নিয়ে যাবেন? আপনারা ছাত্র যুব সমাজ আপনারা করেছেন, অতীতেও করেছে, ছাত্ররা করেছে, যুবকরা করেছে। তো এখন আপনারা, আমার তো মনে হয় মধ্যে মধ্যে আপনাদের কথাবার্তায় আসলে আপনারা কী চাচ্ছেন সেটা আমরা কিন্তু বিভ্রান্তির মধ্যে আছি। আপনারা পরিষ্কার করেন কী চাচ্ছেন, খুব সংক্ষেপে বলেন। আপনাদের রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, গঠনতন্ত্র এগুলো তো আমরা পাই নাই। রাজনৈতিক দল করবেন, করেন, জেলায় জেলায় যান, জনগণের সাথে সম্পৃক্ত হন, কিন্তু নির্বাচনের মাঠে ভাই থাকতে হবে। জি, আসবো আপনার কাছে আমি। জি, জনাব শামসুজ্জামান দুদু, আপনি কি কোনো অনেকের সুর দেখেন কিনা, যেখানে ঐক্যমত কমিশন হয়েছে, আপনাদের সাথে দফা দফা মিটিং হচ্ছে, সংস্কার হবে নিশ্চয়ই? না না, সংকট কোনো দেখেন কিনা? অনেক ক্ষেত্রে কোনো জায়গাই নাই। গণঅভ্যুত্থান হয়েছে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, অর্থাৎ ভোটিং পাওয়ারটা দেওয়া। গত 15-17 বছর ধরে তারা ভোট দিতে পারে না। আমাদেরকে সাধারণ মানুষের উপরে, দেশবাসীর উপরে এই আস্থাটা তো রাখতে হবে, এবং এই আস্থার ভিত্তিতে দেখেন না, শিশুই মারা গেছে শতাধিকের উপরে, মা বোন, তাদের পিতা, দাদু, নানু সবাই সেই সময় কিন্তু মারা যেতে পারে এই কথা ভেবে কিন্তু তারা রাস্তা নামেনি। তাদের সন্তানদের সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? মানুষের অধিকারের জন্য দাঁড়িয়েছে, একটা ফ্যাসিজমকে পরাস্ত করার জন্য দাঁড়িয়েছে। এবং হঠাৎ করে না, এটা ধারাবাহিক একটা অবস্থা করতে করে এই জায়গায় এসছে, এবং সেই স্পিরিটটা এখনো আছে, এখনো আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে, বিএনপি কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের মাধ্যমেই একটি ফয়সালাটা একটা জাতীয় নির্বাচনের মধ্যে যাওয়া। এবং একাধিকবার আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেই মুহূর্তে একটি রোডম্যাপ ঘোষণা বা নির্বাচনের দিকে আমরা জাতিকে নিয়ে যাব, অনেক সংকট অটোমেটিক্যালি আস্তে আস্তে তিরোহিত হয়ে যাবে। এই যে সুব্রতদা যেটা বললেন, যে আমরা এমন একটা বিচারপতি পাইছি, তাকেও আমরা ব্যবহার করতে পারছি না। বিচার মন্ত্রণালয়ের যে অসঙ্গতি আছে, প্রশাসনের যে অসঙ্গতি আছে, পুলিশের যে অসঙ্গতি, মানুষ তো নতুন করে আপনি জন্ম দিতে পারবেন না। এর মধ্যে যাদের ভালো এবং গ্রহণযোগ্য তাদেরকে ব্যবহার করে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের ফিরতে হবে। এবং সেই ব্যবস্থায় ফেরার জন্য আমি তো ব্যক্তিগতভাবে রাজনীতি যেমন করছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, নির্বাচনে বিকল্প কি আছে? যেমন এই যে নতুন ছাত্ররা, শিক্ষার্থীরা দল করছে না, আর পুরাতন রাজনৈতিক দলগুলো তো আছে। এর মাঝখানেও আবার এই 7 মাসের প্রায় 19টা রাজনৈতিক দল, নতুন কম বেশি 19টা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ছোট বড় যেভাবে আমি গ্রহণ করি না কেন, তারা কিন্তু নির্বাচনটা চাচ্ছে। আমি যদি ওই সুযোগটা বা ফাঁকফোকর তৈরি করি, মানে সময় যত গড়িয়ে যাবে, এখানে আমি এই কথা বলবোই না কোনো বিভেদ, অনৈক্য কোনোটাই হবে না। আমি নির্বাচনে তো একটি সম্ভাব্য রোডম্যাপ দেয়াই হয়েছে, যে ডিসেম্বর বা জুনে, এটা নিয়ে তো আমরা কোনো কথা বলি নাই। ডিসেম্বর তো মেনে নিছে না। আপনাকে একটা অন্যভাবে আপনাকে একটু বুঝাই।
আমার মেয়ের বা ছেলের বিয়ে দিব, যত দাওয়াতে দিই না কেন তাকে বলতে হবে যে ওই মাসে অত তারিখে এসেন, আমার মেয়েরটা বিয়ে। কার্ড ছাপলে হলো ওই তারিখ আর মাস বছর উল্লেখ করতে হয়। তো এটি যদি উল্লেখ না করা হয় তাহলে পরে যার সঙ্গে বলি না সে একটু প্রশ্নবিদ্ধভাবে আমাদের দিকে তাকাবে। তা আমরা নির্বাচনের জাতি, এই জাতি কিন্তু পাকিস্তানিদের প্রথম আঘাত করছে। আন্দোলন যেমন আছে সেটা 54 সালে যুক্তফ্রন্টে একের মুসলিম লীগ ধুয়ে মুছে বাংলাদেশ থেকে, মানে এই ভূখণ্ডে তৎকালীন ইস্ট পাকিস্তান থেকে চলে গিয়েছিল। তারপরে আর মুসলিম লীগ কিন্তু দাঁড়াতে পারেনি, এমনকি আমার দেশে না, ওয়েস্ট পাকিস্তানও ওইভাবে দাঁড়াতে পারে না। তো আমি এখন সেই জিনিসটা শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দল কম বেশি সুনির্দিষ্টকরণ করার জন্য, অর্থাৎ রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ আমরা বলেছি, সেটি এখনো পর্যন্ত সরকার একটা সময় বলেছে, ডেড লাইন দিয়েছে, কিন্তু সেটা দিতে অসুবিধা কি আমি একটু বুঝতে পারছি না। মানে এর থেকে অন্যান্য সংকট তৈরি হয়ে যেতে পারে, সেই জন্য সরকার বিবেচনায় যদি নেয়। আর এই সম্প্রতি যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করছি, এটা কি সরকার দৃষ্টি এখানে আছে কিনা? সেনাবাহিনী তো এই অভ্যুত্থানে মেসাগারের ভূমিকায় যায়নি, একমাত্র সেনাবাহিনী। আমি তাকে বিতর্কিত করছি কেন? আলাপ তো যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো মানুষের, যে সুনির্দিষ্ট ফোরামে যদি না হয় কথা, তাহলে সেটি আমি যদি কাউকে দোষারোপের মধ্যে ফেলে দিই তাহলে, এবং সেটি সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, আপনি যেভাবেই বলেন, এদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে। এক আধজনের ভূমিকা যাই হোক না কেন, আমি সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করব কোন কারণে করব? কোন কারণ ছাড়াই। এই জিনিসগুলো কে কি করছে আমরা তো সবই জানি না। সেই জন্য আমার কাছে মনে হয় রোডম্যাপের কোনো বিকল্প নাই। এই আলোচনা আমরা আবারও ফিরবো। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা যেতে চাই জনাব শামসুজ্জামান দুদু, আপনারা যে আসলে গত 17 বছর ধরে আন্দোলন করেছেন যে স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই পথে আমরা কতটা এগোচ্ছি, শেষ কথা কি বলবেন? না, মানুষ এখনো পর্যন্ত এই স্বপ্ন দেখে যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, লুটেরা মুক্ত বাংলাদেশ হবে। আর যারা শহীদ হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার। আমি একা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যত গণতন্ত্র প্রিয় মানুষ, এটা দক্ষিণ পূর্ব এশিয়ায় এত গণতন্ত্র প্রিয় মানুষ আর নাই। কেন বলছে এটা? এরা তার ভাষার জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে 71 সালে মুক্তিযুদ্ধের সময়, এবং এই গণতন্ত্রের জন্য 90-এর গণঅভ্যুত্থান, সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘ লড়াই, কত শহীদ। ঠিক তেমনি 24-এর গণঅভ্যুত্থান হচ্ছে ফ্যাসিজম বা স্বৈরতন্ত্রের পতন ঘটে গণতন্ত্র ফেরা। তো স্বাভাবিক কারণে এই সমস্ত আন্দোলনে, অর্থাৎ মুক্তিযুদ্ধে শহীদ জিয়া রহমান, বেগম জিয়া, তারেক রহমান, আমাদের পার্টির কথা বলছি, এর বাইরেও অসংখ্য পার্টি নেতাকর্মী হয় শহীদ হয়েছেন, কারা নির্যাতিত হয়েছে। 60 লক্ষ আসামি বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এই যে এক তো ত্যাগ তিতিক্ষা, রাজনৈতিক সংস্কৃতির কি পরিবর্তন হচ্ছে বা হবে? অবশ্যই পরিবর্তন হচ্ছে। বাংলাদেশটা কিন্তু সারা বিশ্বে এক্সাম্পল। যেমন ভাষা আন্দোলন কিন্তু এখন আর ভাষা আন্দোলন না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা একটা ব্যাপার, সারা বিশ্ব কিন্তু এটা পালন করে। বাংলাদেশের একমাত্র এই যে সেনাবাহিনীর লোকরা বিভিন্ন দেশে দেশে যে যায় কাজ করতে, সেই সব দেশে কিন্তু শুধু কাজ করে না, আমাদের ভাষাটা নিয়ে গিয়ে ওই দেশে কালো কালো ছেলে মেয়েগুলো দেখি সুন্দর বাংলা বলছে, আমার এই যে 21শে ফেব্রুয়ারি গান করছে। অর্থাৎ বাঙালিদের যে কৃষ্টি, কালচার, সভ্যতা, রাজনীতি, এই যেমন একটা দেখেন না, আমি এক কথায় বলে দিই, সুভাষচন্দ্র বসু টোটাল ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, হয়তো সফল হননি, কিন্তু বাঙালি। কংগ্রেসেরও উনি সভাপতি হয়েছিলেন। শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছিলেন এবং কামিয়াব হয়েছিলেন। তাহলে ব্রিটিশ ভারত এবং পাকিস্তান আমলে
বাঙালিদের যে ভূমিকা সেটাকে আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। ঠিক তেমনি এই 24-এর গণঅভ্যুত্থান আমি নিশ্চিত যে লক্ষ্য হয়েছে সেটি বাংলাদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, ভোটিং অধিকারকে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার এই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য, সেটি প্রতিষ্ঠিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে আপনারা দীর্ঘদিন আন্দোলন লড়াই সংগ্রাম করেছিলেন, 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, সেই পথে আমরা কত না এটা তো আমরা বারবার তো পরীক্ষা দিচ্ছি, আমাদের সামনে সুযোগও আসে, কিন্তু আমরা সেটা বাস্তবায়িত করতে পারি না। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোরও তো কিছু সমস্যা আছে। তা আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার করতে হবে। এই সংস্কার তুমি করে দেবে না, মানে ইউনূস সাহেব করবে না, বিএনপির সংস্কার বিএনপি করবে, আমাদের সংস্কার আমরাও করব। আমরাই তো চাই একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক উন্নত মানের বাংলাদেশ করার জন্য। সেই রাজনৈতিক দলগুলোর আসলে দায় বা সেই দায়িত্ব আছে তো, অনেক তো দায়, 54 বছরে তো আমাদের অনেক দায় আছে। তার মানে এই না যে আমরা সবকিছু ফেল করে গেছি। আমরা না হইলে এতদূর পর্যন্ত আমরা নিয়ে আসলাম কেমনে? এখন যে একটা জগদ্দল পাথর হিমালয় সম আমাদের মাথার উপর চেপে বসেছিল, তাকে তো আমরা ফেলে দিয়েছি, সবাই মিলে ফেলে দিয়েছি। এখন কত হচ্ছে ভাই, আপনারা এনসিপি নতুন দল করেছেন, কেন কতগুলো এজেন্ডা এখানে নিয়ে আসতেছেন? এটা তো কোনো প্রয়োজন নাই। আপনি রাজনীতি করবেন, নির্বাচন করবেন, আপনি আপনার এজেন্ডা নিয়ে কাজ করেন। আপনার কাছে প্রয়োজনীয় এজেন্ডা কোনগুলো? এই যে এগুলো আপনি সেনাবাহিনী সম্পর্কে আপনি কথা বলতেছেন, আপনি রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলতেছেন, বিএনপি বিচার চায় না, এসব কথা বলার কোনো মানে হয়? আমরা সবাই বিচার চাই এবং দ্রুততম সময়ে বিচার শুরু করেন। এতদিন কেন আপনি এখনো একটা চার্জশিট আপনি দিতে পারেন? 30 সেকেন্ডে যদি শেষ করেন। না কথা হচ্ছে, আমি আশা করব ইউনূস সাহেব আপনি দ্রুততম সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আসেন এবং নির্বাচন কমিশনকে বলেন সে নির্বাচনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাক। তাহলে পুরা বাংলাদেশে একটা শান্তি, প্রশান্তি এবং জনগণের মধ্যে আবার একটা উৎসাহ উদ্দীপনা আমরা সৃষ্টি করতে পারবো। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ আছে, এটা আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং শামসুজ্জামান দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।